আসসালামু আলাইকুম। এখন ব্রিগেডিয়ার জেনারেল আজমি সাহেব বলছে তার অফিসে গিয়ে বা তাকে ডেকে তার কাছে গিয়ে একেবারে হাত জোর করে সেনাবাহিনীর তরফ থেকে ক্ষমা চাওয়া হয়েছে, মাপ চাওয়া হয়েছে, এই বলেছে আপনি কোর্টে যায়েন না, আপনি কোর্টে গেলে সেনাবাহিনীর মান সম্মানের ক্ষতি হবে, সেনাবাহিনীর আত্মসম্মানে ক্ষতি হবে। এখন কেন সেই প্রশ্ন? 1971 সালে যুদ্ধর মাঠে 16ই ডিসেম্বর যখন পুরা সেনাবাহিনী ডিপ্লয়মেন্ট যুদ্ধের মাঠে, তখন যখন নিয়াজিকে আত্মসমর্পণ করানো হলো অরোরার কাছে এবং উপস্থিত ছিলেন ভারতের স্বীকৃত একেবারে সেই যুদ্ধের পথধারী, যে নিজে ভারত যাকে উপাধি দিয়েছে বঙ্গবীর, সে কাদের সিদ্দিকী, সেই লম্পট বদমাইশ নাম্বার দালাল ওয়ান ভারতের দালালের সম্মুখে যখন আত্মসমর্পণের সেই স্বাধীনতার বিজয়ের সনদে স্বাক্ষর করা হয়, তখন কেন সেনাবাহিনীর আত্মসম্মান, সেনাবাহিনীর দেশত্ববোধ নিয়ে প্রশ্ন করা হয়নি? 1971-এর স্বাধীনতার পরেই মেজর জলিলকে ক্যান্টনমেন্টে গৃহবন্দী করা হয়। কেন? তিনি ভারতের আগ্রাসী থেকে, ভারত যে দেশ থেকে লুট করে নিয়ে যাচ্ছিল সম্পদ, তাতে বাধা দিয়েছিলেন। তখন কেন সেনাবাহিনীর অফিসার হিসাবে সেনাবাহিনী থেকে কথা বলা হয়নি, প্রশ্ন তোলা হয়নি? সবিশেষে তাহেরকে ফাঁসি দেওয়া হয়। খালেদ মোশাররফরা কেন শহীদ হলো, কেন তাদেরকে মরতে হলো, কাদের চক্রান্তে? এরশাদ সেনাপ্রধান ছিলেন, রাষ্ট্রপতি পর্ব পরে, কিন্তু তিনি সেনাপ্রধান ছিলেন, এটা মাথায় রাখতে হবে। যে যেখানেই পরবর্তীতে লাইফ লিড যাক না কেন, কিন্তু সেনাপ্রধান ছিলেন, সেনাবাহিনীর অফিসার ছিলেন। তাকে বর্তমান যেসব ডিজিএফআইরা অভিযুক্ত হয়েছেন, তাদের সময়ে তো এরশাদের গায়ে হাত তোলা হয়নি, তাকে লাথি মারা হয়েছে, তার গায়ে হাত তোলা হয়েছে, অপমানিত করে ধাক্কাইয়ে তাকে বাসার থেকে বের করে সিএমএসে নিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়নি পরিকল্পিতভাবে? তখন কেন বলা হয়নি যে তিনি একজন সেনা কর্মকর্তা? তাকে কেন সেই মর্যাদায় আসীন করা হয়নি? জিয়াউর রহমান মারা গেলেন, তিনি মুক্তিযুদ্ধের ঘোষক, তিনি সেক্টর কমান্ডার, সেনাপ্রধান, রাষ্ট্রপ্রধান ছিলেন। তাকে ক্যান্টনমেন্টের ভিতরে যখন হত্যা করা হয়, তাকে জড়িয়ে মঞ্জুরদেরকে যখন হত্যা করা হয়, তখন কেন সেনাবাহিনীর থেকে কোনো ধরনের কোনো প্রশ্ন তোলা হলো না? 71 সাল থেকে এই পর্যন্ত সিভিলিজমের ভিতরে, সিভিল চক্রান্ত থেকে শুরু করে ভারতের চক্রান্তে যত ধরনের ক্রাইম হয়েছে সেনাবাহিনীর ভিতরে, এ নিয়ে কি সেনাবাহিনী কখনো কোনো নিজেদেরকে সংশোধনের ব্যাপারে কোনো নিজেরা সংশোধিত হয়েছে? 71-এর স্বাধীনতা যুদ্ধে যে সেনাবাহিনীর পটভূমিকা ছিল, সেটাকে যে ছোট করা হয়েছে আত্মসমর্পণের সেই অনুষ্ঠানে তাদেরকে অনুপস্থিত রেখে, সর্বাধিনায়ককে না রেখে, কোনো প্রতিনিধিকে না রেখে, তার জন্য সিভিল সরকারের কাছে সেনাবাহিনীর তরফ থেকে কোনো লিখিতভাবে জানানো হয়েছে যে তার জন্য সিভিল সরকার অনুতপ্ত কিনা? স্বাধীনতার যে গৌরবোজ্জ্বল ভূমিকা সেনাবাহিনীর, তাকে যে হেয় করা হয়েছে, তার জন্য সিভিল সরকার কি মনে করে? তাদেরকে সেই জায়গায় অধিষ্ঠিত করার জন্য আলাদাভাবে সিভিল সরকার আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীকে স্বীকৃতি দিল কিনা, দিয়েছে কিনা? স্বাধীনতা যুদ্ধে সেনাবাহিনীর যে পটভূমিকা ছিল, সবচেয়ে যে গুরুত্বপূর্ণ জায়গাটা, যেটা সিভিল সরকার বলতে যে আমলিক সর্বময় কর্তৃত্ব বহন করে, সেটা যে সেনাবাহিনীর একাধারে সেনাবাহিনীর প্রাপ্য। সিভিল সরকার কি পর্যন্ত সেনাবাহিনীকে সেইভাবে স্বীকৃতি দিয়েছে? এসব ব্যাপারে সেনাবাহিনী কেন প্রশ্ন তুলতে পারেনি? অর্থাৎ স্বাধীনতার পর থেকে এ যাবৎকাল তত যেই সেনাবাহিনী হোক না কেন, ভারতের আজ্ঞাবহ ছিল। এবং যদিও জিয়াউর রহমানই একমাত্র মাথা তুলে দণ্ডায়মান বীর পুরুষের মতো বীর দর্পে পদার্পণ করেছিলেন রাজনৈতিক অঙ্গনে, এবং তিনি একচ্ছত্রভাবে বাংলাকে নিয়ে বিশ্বের বুকে পদচারণার জন্য যে পদক্ষেপ ফেলেছিলেন, যার জন্য তাকে নিহত হতে হয়েছে, সে ছাড়া আর কোনো শক্তিশালী সেনাপ্রধান এদেশে নিজেকে সেইভাবে সরকারের সামনে তুলে ধরতে পারেনি। হয়তো লেজুর ভিত্তি করতে হয়েছে এই জন্যই যে সিভিল সরকারগুলো সেনাবাহিনীকে প্রতিদ্বন্দ্বী মনে করে এসেছে, যার জন্যই সিভিল সরকারগুলো সবসময় সেনাবাহিনীকে দুর্যোগ বা যে কোনো জায়গায় ব্যবহার করলেও সেটা অনেকটাই
সরকারের অনুমতি এবং সেনাবাহিনীর স্বপ্রণোদিত ভূমিকা এই জন্য যে তারা জনগণের সাথে মিশে থাকতে চেয়েছে, নিজেদেরকে সেই ৭২ থেকে ৭৫ সালের মতো জাতির কাছে আর অবহেলিত ভূমিকায় নিয়ে যেতে চায়নি। তারা একটি গৌরবোজ্জ্বল মুহূর্ত বা নিজেদের গৌরবোজ্জ্বল সম্মানের জায়গায় প্রতিষ্ঠিত করবার জন্য বারবার চেষ্টা করেছে। কিন্তু সিভিল সরকারগুলো যে যখনই ক্ষমতা এসেছে সেনাবাহিনীকে তাদের ইচ্ছা মতো, একেবারে ইচ্ছা মতো ব্যবহার করার চেষ্টা করেছে, ব্যবহৃত হয়েছে। হয় প্রমোশনের লোভ দেখিয়ে, বাড়তি কোনো সুযোগ সুবিধা দেখিয়ে, বিভিন্নভাবে প্রলোভিত করে সেনাবাহিনীকে অনেকাংশেই এরশাদ সাহেব ক্ষতি করে গেছেন। বিভিন্ন সিভিলিজমের ভিতরে, বিভিন্ন ডাইরেক্টরিতে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার অফিসারদেরকে ডিপ্লয়মেন্ট করে সিভিলিজমের ভিতরে এমনভাবে একটা অবস্থার ভিতরে ফেলে গেছে, করে গেছে যে সেনাবাহিনীর অভ্যন্তরীণ অনেক বিষয় সিভিলিজমের ভিতরে পরস্পর ঢুকে গেছে। হয়তো তার একটি সৎ উদ্দেশ্য ছিল। সৎ উদ্দেশ্যটা কি? সম্পূর্ণ জায়গার কর্তৃত্ব সে সেনাবাহিনীর মাধ্যমে নিতে চেয়েছিল, কিন্তু ভবিষ্যতে কি হবে এটা হয়তো তিনি ভাবেননি। যেই ক্ষমতায় আসুক সেই তার ক্ষমতাকে চিরস্থায়ী করতে যত ধরনের কৌশল অবলম্বন করা যায় করে গেছে, যার জন্য সেনাবাহিনীর সর্বশেষ এই পরিণতি। বিএনপির সময় তৎকালীন যে এনএসআই বা ডিজিএফআই রেজাউল হায়দার থেকে শুরু করে ব্রিগেডিয়ার জেনারেল রহিম সাহেবকে যখন কারাগারে নেওয়া হলো, বন্দি করা হলো, তারা তো সরকারের অনুমোদনকৃত এইসব জায়গায় বা তাদের কাজের ভিতরে সরকারের মনোভাব ছিল, সরকারের নির্দেশনা ছিল, তারা কেন জেলে যাবে? তখন সরাসরি তারা সিভিল জেলগুলোতেই ছিল, তখন কিন্তু কোনো প্রশ্ন ওঠেনি। আজ প্রশ্ন উঠছে জেনারেল সাহেবদেরকে কেন সাধারণ কারাগারে সাধারণ কয়েদিদের জায়গায় নিয়ে যাওয়া হবে, কয়েদিদের সাথে রাখা হবে, সাধারণ জেলখানায় তাদের কেন নিয়ে যাওয়া হবে, সাধারণ আসামির গাড়িতে কেন আনা নেওয়া করা যাবে না? এর প্রশ্ন তো আজকে না, এর প্রশ্ন ৫৫ বছর পরে কেন আসছে? ৫৫ বছর পরে কেন এই নাটক সাধারণ জনগণ দেখবে? এই ১৫ বছর ধরে অনেক দেশপ্রেমিক এবং দেশত্ববোধের প্রতি যাদের প্রকৃত আদর্শ ছিল, সেনাবাহিনীরকে সঠিক জায়গায় রাখার জন্য যারা চেষ্টা করেছে, অনেক সেনা কর্মকর্তাকে চাকরি থেকে বিভিন্নভাবে অব্যাহতি দেওয়া হয়েছে, চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়েছে। তার পরিবর্তে অনুগত্য যারা ছিল, আনুগত্যের পশুবৃত্তির ভিতরে যারা ঢুকে গিয়েছিল, একেবারে সরকারের কি বলবে এগুলো নিকৃষ্টতম জায়গা যারা নিজেদেরকে ব্যবহার করতে সম্মতি প্রদান করেছে, তারাই পদোন্নতি পেয়েছে, তারাই সরকারের ভালো ভালো প্রতিষ্ঠানগুলোতে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। ডিজিএফআই বলেন, সেনাপ্রধানের অবস্থানকেও অনেকটা নোংরামির ভিতরে দিয়েই নিয়ে যাওয়া হয়েছে। এ নিয়েও অনেক কথা। এখন তো যে সময়, যে ক্রান্তিকাল বাংলাদেশের ভিতরে বিরাজ করছে, যে পরিস্থিতি বহন করছে, সবাই কথা বলছে এইটাকে নিয়ে। প্রশ্ন করতে গেলে বা কথা বলতে গেলে এর ভিতরে অনেক জরুরি কথা চলে আসে, যেগুলো বলা বাঞ্ছনীয় নয় এই মুহূর্তে। কিন্তু যে সময়টা এখন বয়ে যাচ্ছে, আমরা ১৫ জন চৌকস সেনাবাহিনী কর্মকর্তাকে হারিয়েছি, বা আরও যারা মোট ২৬ জন আরও যারা এই দোষে দোষী হয়েছে, এরা কতটুকুন সেনাবাহিনীর অভ্যন্তরীণ কর্মকাণ্ডের জন্য দোষী হয়েছে, নাকি সিভিল সরকার তাদেরকে দিয়ে তাদের কাজ করানোর জন্য দোষী হয়েছে? সর্বশেষ সিভিল সরকার তো দায়ী হবেই, কিন্তু এর বাইরে থেকে সেনাবাহিনীকে তার জায়গায় থেকে কাজ করার কি কোনো সুযোগ আছে কিনা সেটা ভেবে দেখবেন বিজ্ঞগণ। কিন্তু ব্যক্তি পর্যায়ে যে অপরাধ সংগঠিত হয়েছে তার তো বিচার হইতেই হবে। কেউ কারোর দায়িত্ব নেয় না, কখনই না। একবার ৭১ থেকে স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে আমি যাদের নাম বলে আসছি, এ যাবৎকাল যারা শহীদ হয়েছে, যারা রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এর জন্য কেউ কারোরই দায়িত্ব নেয়নি। সেনাবাহিনী সে একটি সংস্থা, তার গতিধারায় সে চলে যাচ্ছে। কে নৌকার থেকে পড়ে গেল, কে নদীতে ঝাঁপ দিল, কেউ কারোর দিকে ফিরেও তাকায়নি, এখনও নেবে না। আমি এখন যেটা বলছি যে এই যে ১৫ জন কর্মকর্তা ৩টি ধরনের মামলায় অভিযুক্ত হয়েছে,
এই 3টি মামলার ধরন, ধারণ, বিচারিক কার্যক্রম, বিচারিক আইন সবই আলাদা আলাদা। একসাথে প্রথম দিন উপস্থাপিত হলেও, রিপ্রেজেন্টেটিভ হলেও, এর পরবর্তীতে তারা আর একসাথে হইতে পারবেন না, যেতে পারবেন না। আগ পাস হয়ে বিভিন্ন দিনে বিভিন্ন শুনানিতে তাদেরকে কোর্টে হাজির করা হবে এবং এই বিভিন্ন ধারায় যখনই আইনের প্রক্রিয়ার ভিতরে চলে যাবে, শুনানি শুরু হবে, জবানবন্দি শুরু হবে, তখনই তাদের ভিতরেও এই যে একতা বোধ, 15 জনকে এক গাড়িতে গেল, সেটা আর সম্ভব হবে না এবং এখান থেকে তাদেরকে হয়তো কোনো এক সময় বিচ্ছিন্ন করে ফেলা হবে। তাদেরকে কোথায়, কাউকে কোন কারাগারে নিয়ে যাওয়া হবে সেটা হয়তো তারাও বুঝতে পারবেন না। বর্তমান সেনাপ্রধান বলেন বা আর্মি স্টাফ যারা আর্মি হেডকোয়ার্টারের নিয়ন্ত্রণে আছে, তারাও বুঝতে পারবেন না, বলতে পারবেন না যে ভবিষ্যতে তাদেরকে কোথায় রাখা হবে, কি প্রক্রিয়ায় তাদের কোন ধারায় শাস্তিকে তাদের উপরে মানে ব্যবহার করা হবে, কি শাস্তির ভিতরে তারা কে কখন পড়ে যায়, কার জেল হবে না ফাঁসি হবে নাকি রিমান্ডে নেবে, সব ধারার ভিতরেই তারা নিক্ষেপ হবে, নিয়োজিত হবে, ব্যবহৃত হবে এবং তখন আর সেনাবাহিনীর এই নিয়ন্ত্রণে থাকবে না। অতএব সেনাবাহিনীরও উচিত অতীতের চারিদিকের পরিস্থিতি পর্যবেক্ষণ করে নূতন কোনো পরিস্থিতি সৃষ্টি করে আরও সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে অপরাধের ভিতরে যেন সংযোজিত না হয়ে পড়েন। এখন যারা এনাদেরকে শেল্টার দিতে চাচ্ছেন, বিভিন্নভাবে আইনি সহযোগিতা হোক বা সামরিক বাহিনীর শক্তি দিয়ে হোক, যে কোনোভাবেই হোক, হয়তো প্রলম্বিত করতে চাচ্ছেন, বিলম্বিত করতে চাচ্ছেন বা তাদেরকে নির্দোষ প্রমাণের চেষ্টা করছে। নির্দোষ প্রমাণের কোনো সুযোগ নেই, কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলাটি হয়েছে তদন্ত সম্পূর্ণ শেষ হয়েছে এবং তদন্তের শেষে কারা কোন সময় কোন দায়িত্ব ছিলেন তাদেরকে একেবারে পুরোপুরি দোষী, একদিকে যেমন মামলার আসামি কোর্টে উপস্থাপন করা হয়েছে, তাদের বিরুদ্ধে একেবারে তদন্তের রিপোর্ট সহ মুখোমুখি করেই তারা কোর্টের সম্মুখীন হয়েছেন। এখান থেকে নির্দোষ প্রমাণিত হয়ে বের হওয়া একেবারেই যথেচ্ছা বহন করে না সেনাবাহিনী, যাই করুক না কেন। সেনাবাহিনীকে বুঝতে হবে এখন যারা আছে দায়িত্বে এবং যারা অভিযুক্তরাও এরকমেরই দায়িত্বে ছিল, সেই দায়িত্বে থেকে এরা অভিযুক্ত, কিন্তু এখন যারা দায়িত্ব আছে তারা যেন এই অভিযুক্তদেরকে রক্ষা করতে যে নিজেরা অভিযুক্তর ভিতরে চলে না যায়, পড়ে না যায়, এদিকে যথেষ্ট নজর দেওয়ার সময় এবং একবারে সেই ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এ পর্যন্ত যত অফিসারগণ চাকরিচ্যুত হয়েছে চক্রান্তের ভিতরে পড়ে, সরকারের লেজর বৃত্তির জন্যই বেশিরভাগের জন্য দায়ী। সরকারি লেজর বৃত্তির থেকে বের হয়ে আসে ঠিক সেনালয়, সেনা অ্যাক্টের ভিতরে থেকে চাকরিতে নিজেদের অবস্থানকে সঠিকভাবে নিয়োগ করা, নিয়োজিত থাকা এবং সিভিল সরকারের হয়ে শুধু একমাত্র আন্তর্জাতিক পর্যায়ে যদি কোনো সরকার ব্যবহার করতে চায় তাদের, সেখানে ছাড়া দেশের অভ্যন্তরে আর যেন সেনাবাহিনীর পরশ না পড়ে, সেনাবাহিনীর ভূমিকা না উত্থাপিত হয়, সেদিকে যথেষ্ট সজাগ থাকা প্রয়োজন। যারা ৫৭ জন কর্মকর্তা হত্যাযজ্ঞের পর গেটে দাঁড়িয়ে নাটক করে, সিন তৈরি করে, বিভিন্ন অজুহাতে একেবারে ক্যান্টনমেন্টে এসে হাত মুখ ধুয়ে নামাজ কালাম পড়ে খেয়ে দিয়ে ঘুমাতে গেলেন, কি কত দ্রুত এইসব ভ্যাকান্সির জায়গায় প্রমোশন পেয়ে নিজেকে এগিয়ে নেওয়া যায়, সেই প্রতিযোগিতায় সিভিল সরকারকে উৎসাহ দিলেন, তাদের কথা অনুযায়ী তদন্তের রিপোর্টকে প্রভাবিত করে সেইভাবে উপস্থাপন করলেন। এখন সেই ৫৭ জন সেনা কর্মকর্তার মরদেহের উপরে দাঁড়িয়ে আপনারা এত দূর এগিয়ে এসেছেন, এখন আপনাদের সম্মান এতটাই বেশি কেন? সেনাবাহিনীকে কেন ব্যবহার করবেন আপনারা? আপনারা নিজেদের কর্মকাণ্ডের জন্য আসামি হয়েছেন, নিজেদের কর্মকাণ্ডের দোষে দোষী হয়েছেন। সেনাবাহিনী তো আপনাদের এই বোঝা বহন করবে না। সেনাবাহিনী আপনাদের ঘাড় থেকে যত দ্রুত নামিয়ে সরিয়ে দিয়ে ফেলতে পারে, সেনাবাহিনী ততটাই হালকা হবে। এদেশের সাধারণ মানুষ সেনাবাহিনীকে ভালোবাসে,
সেনাবাহিনীকে বারবার তারা তাদের বিপদে আপদে পেয়েছে, সেভাবেই তারা দেখতে চায়, পেতে চায়। সেনাবাহিনীর দ্বারস্থ হয় কখন? সিভিল সরকারগুলো যখন সেনাবাহিনীর ঘাড়ের উপরে স্বৈর শাসক হয়ে দাঁড়ায়। বারবারই চেয়েছে এই দেশপ্রেমিক সেনাবাহিনীর ভূমিকা, কিন্তু বিগত দিনে এই 15 বছরে বা এই যে আওয়ামী লীগ সরকারের 3টা নির্বাচনে সেনাবাহিনীকে যেভাবে সিভিল সরকার ব্যবহার করে গেছে নেক্কারজনকভাবে, জনগণের উপরে কাপুরুষোচিত চেহারা, একেবারে নমংসক অবস্থায়, হিজড়া অবস্থায়, একেবারে বীরত্বহীন তো বলা যাবেই না, পৌরুষত্বহীন একটি সংস্থার মতো জাতির সামনে উপস্থাপন করে গেছে। সেনাবাহিনী আসলে কি সেটা? সেনাবাহিনী কোনো স্বৈরশাসকের ভূমিকাও যেমন যেতে চায় না, জনগণ সাধারণ মানুষের বিপরীত মুখের স্রোতেও সেনাবাহিনী হাঁটতে চায় না। সেনাবাহিনী এবং এদেশের জনগণ একই রাস্তায়, একই কাঁধে, একই হাতে, একই পায়ে পা মিলিয়ে চলতে চায়। এর ভিতরে সিভিল সরকার এবং সেনাবাহিনী মিলে আবার যদি কোনো স্বৈরশাসক রাষ্ট্রের পটভূমিতে উপনীত হয়, এই ধরনের পরিস্থিতি হবে। এই জনগণ এবং সেনাবাহিনীর ভিতরে যে এই যে জেনেটিক বা এই যে তারুণ্যের একটি সময়, যুব সমাজের একটি অংশই তো সেনাবাহিনীর ভিতরে, আর একটি বড় অংশ বাইরে থাকে। এদের ভিতরে যখন এরা সমাজে আসে, দেশে ছুটিতে আসে, যুব সমাজের ভিতরে এদের একটি সমন্বয় গঠিত হয়। এই যে সেন্টিমেন্ট সিভিলে এবং সেনাবাহিনীর চাকরিরত অবস্থার এই যে সেন্টিমেন্ট তারা বিনিময় করে, এর একটি বড় ধরনের প্রভাব এই ধরনের স্বৈরশাসকের নিপতিত হবার জন্য, উৎপাটনের জন্য ভূমিকা রাখে। এগুলো মাথায় রাখতে হবে। হয়তো সিভিল সরকার এবং সেনাবাহিনী আলাদা দুইটি রাষ্ট্রের আলাদা দুইটি উপাদান, কিন্তু দুইটিতেই সেনাবাহিনী এবং সিভিলিজম এ দেশেরই নাগরিক। তারা কেউ, যারা বাইরে আছে তারা বলে আমার বন্ধু চাকরি করে, যারা ভিতরে চাকরি করে তারা বলে সিভিলের এরা আমাদের বন্ধু, আমরা একসাথে ভার্সিটিতে ছিলাম, আমরা একসাথে কলেজ লাইফে ছিলাম। তারা নিজেরা তাদের ভিতরে একটা সময় না একটা সময় ভাব বিনিময় করবে, যাকে যত ধরনের বাইন্ডিং দিয়েই বেঁধে রাখা যাক না কেন, সেটা শুধু শারীরিক, কিন্তু মানসিক যার যার অবস্থান সেটা চিরমুক্ত। এখানে বন্ধন দেওয়ার মতো সুযোগ নেই। যদি স্বৈরশাসকের মতো এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়, আমরা 5ই আগস্টে কি দেখেছি, কারা কাদেরকে কাঁধে নিয়ে উল্লাস করছে। এই যে যুব সমাজ, কেউ ওই পোশাকটা পরেছে, কেউ আমার মতে এই পোশাকটা পরেছে, কিন্তু তাদের অন্তরাত্মা, ভিতরটা সবাই মানবিক দৃষ্টিতে সমতা বহন করতে চায়। তারাও যেমন ফ্রিডম চায়, সিভিলেও ফ্রিডম চায়। কাউকেই বন্দিশালায় বন্দি রেখে চোখ বেঁধে একটি পুরা জাতিকে অন্ধকারাচ্ছন্নে আবৃত করে রাখা যায় না। এই জিনিসগুলো খুব সেন্সিটিভ, এটার ভিতরে দর্শনকে মিলিতে হবে। এই জন্য গণতন্ত্রের প্রথম উপাদানই হচ্ছে দর্শন। সক্রেটিস যে গণতন্ত্রের জনক, তিনি কিন্তু সবচেয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দার্শনিক। তো গণতন্ত্রে যদি সেই দর্শন না থাকে, একচ্ছত্রভাবে যদি তাদের নিজেদের আবেগ, নিজেদের সেন্টিমেন্টকে পুরা দেশের ভিতরে সংগঠিত করতে চাই, সেটা সাধারণ মানুষ তো মেনে নেবে না। এই জায়গাটা সেনাবাহিনীকেও যেমন বুঝতে হবে, সিভিল সরকারকেও বুঝতে হবে। যে প্রশ্ন আজকে এসেছে, জেনারেল আজমি যেটা এনে সামনে নিয়ে এসেছেন যে আমার কাছে হাত জোর করে ক্ষমা চেয়েছে যে কোর্টে গেলে সেনাবাহিনীর ইমেজ নষ্ট হবে। এই শব্দটাকে, এই লাইনটাকে যদি সেনাবাহিনীর ভিতরে বসে অভ্যন্তরীণভাবে তারা নিজেরা মোটিফাইড হয়, নিজেরা মোটিভেটেড হয়, যে আর যেন এই ধরনের না হয় যেটা সেনাবাহিনীর একেবারে সংস্থাকে কলুষিত করে, দুর্নামের ভিতরে ফেলে দেয়, এবং তার ভিতরে কিছু এই ধরনের কলঙ্কিত মানুষ যারা আছে তাদেরকে আরও নিচ থেকেই যেন সেনাবাহিনী থেকে অব্যাহতি দেওয়া হয়, সে ধরনের একটি পরিষদ গড়ে উঠুক, শক্তিশালী পরিষদ, যে কোনো সিভিল সরকারের তফলিবাহক না হোক, নিজের পেশা, দক্ষ পেশাকে দক্ষ হিসাবেই ব্যবহৃত হোক। অনুগত হয়ে থাকার চেয়ে চাকরি থেকে বের হয়ে যেয়ে অন্য কিছু করাই ভালো। ওখানে সম্মানের জায়গা, সংস্থাটা সম্মানেই থাক। আমি আমার মনুষ্যত্ব ভালো না, আমি নেককারজনক, আমি মানুষ হিসাবে ভালো না, মেধাবী ভালো,
একজন মানুষ মেধাবী হতে পারে, কিন্তু সে চরিত্রহীন হতে পারে, লম্পট হতে পারে, লুবি হতে পারে, খুনের নেশা তার ভিতরে থাকতে পারে, ক্রোধজমিকালে সে সন্ত্রাসী হয়ে উঠতে পারে বিভিন্ন কায়দায়। তখন তাকে বোঝা উচিত যে আমি সেনাবাহিনীর যে ন্যায় নিষ্ঠার একটি প্রতিষ্ঠান, এখানে থাকা আমার বাঞ্ছনীয় নয়, আমি এখান থেকে চলে যাই, বের হয়ে যাই। এই সম্মানিত প্রতিষ্ঠানটি নিষ্কলঙ্কিত থাক, তার উপরে সম্মান রেখে তাকে সরে যাওয়া উচিত। দেখ, আমি আর কিছু বলবো না। আর্মি সাহেব যে প্রশ্নটি আসছে, এটা নিয়ে যেন সেনাবাহিনী গভীরভাবে পর্যালোচনা করে, নিজেদেরকে নিজেরা ধুয়ে মুছে পরিষ্কার করে নেবে এবং সেই সাথে অভিযুক্ত সেনা কর্মকর্তাদেরকে সসম্মানে, অপরাধীদেরও একটি সম্মান আছে, অর্থাৎ সে যদি অপরাধ স্বীকার করে নেয় সে সম্মানিত অপরাধ, তাকে তার কোর্টে ন্যস্ত করে দিয়ে তার সঠিক সাজা প্রাপ্তির সুযোগ করে দেবে বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম।